ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, তপবন স্টাডি সেন্টার থেকে তোমাদেরকে যে একটা ভিডিও জাস্ট আগের দিন প্রোভাইড করা হয়েছিল, তারপর আমি কথা দিয়েছিলাম যে আবার নতুন এই টেকনিশিয়ান গ্রেড 3 বা গ্রেড 1-এর উপরে ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমি সেই ব্যাপারে তথ্যগুলো তোমাদের সামনে এক এক করে দেব। এবং প্লিজ তোমরা একটা জিনিস মানবে, তোমরা অযথা অনেক ভিডিও অনেক কিছু দেখে লাভ নেই, তোমাদের প্রচুর টাইম ওয়েস্ট হচ্ছে। আমি ব্যাচেও গল্প করছিলাম আজকে যে অনেক অনেক আগে যেমন তোমার ছেলেমেয়েরা এত ভার্সেটাইল কিন্তু বিভিন্ন রকমভাবে সোর্স তারা নিত না। তারা শুধুমাত্র বইপত্র পড়তো, কোনো কোচিং দরকার হলে করতো, না হলে নিজে নিজে স্টাডি করতো। আজকে যা হয়েছে, আজকে তুমি এই চ্যানেল ওই চ্যানেল করে তোমার লাইফটাকে অনেকটা শেষ করে দিচ্ছ। জানি না এই জ্ঞান দেওয়াটা ঠিক কতটা, তবে আমার মন থেকে যে কথাটা বলার সেটাই বলছি। তো এসব খবর বেশি জানার দরকার নেই, মোটামুটি একটা অথেন্টিক চ্যানেল একটা কিছু জেনে সেভাবেই চর্চা করা উচিত। আমার যেটা মনে হয় আমার প্রিয় স্টুডেন্টের জন্য, সেটা আমি অলরেডি বলে দিই। এখন প্রিয় স্টুডেন্ট দেখো, যেটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 এবং গ্রেড 1-এর যে ভ্যাকান্সিটা আপকামিং, তো তোমরা জানো যে ভ্যাকান্সি শুরু হচ্ছে 9/3/24 থেকে ফর্ম ফিল আপ, আর 8/4 থেকে ফর্ম ফিল আপ শেষ হবে। এখন এই নিয়ে তোমাদের মনে অনেক কোয়ারিজ রয়েছে। তো কোয়ারিজ তো অনেক থাকবে, সেটা একটা কথা। তারপরে কীরমভাবে পড়াশুনো করবে, কতটা পড়লে পারফর্ম করা যাবে, তো সব মিলিয়ে আমি একটা তোমাদেরকে বলেছি যে যেহেতু রেলের যে এখন বোঝা যাচ্ছে যে বছরে এই কটা পরীক্ষা দেবে, কোন কোন পরীক্ষার জন্য তুমি এলিজিবিলিটি থাকবে, তো সেই হিসেবে তোমার সেরাটা পারফর্ম করার জন্য তুমি যদি রেডি না থাকো, তোমাকে বারবার তুমি ভুগবে। আমি বারবার তুমি আবার প্যাভিলনে ফিরে আসবে। এই কথাটা কেন বলছি, কারণ তোমার বোঝা উচিত কোথায় তোমার ঘাটতি আছে আর কোথায় তোমার পারফর্ম করলে বেশি ভালো করে পারফর্ম করতে পারবে। দেখো, তপবন স্টাডি সেন্টার আমরা এমনভাবে জিনিসটাকে সিস্টেমে নিয়ে যাই যে একটা স্টুডেন্ট তাকে পড়তেই হবে, তাকে করতেই হবে সিস্টেমটা। কারণ আমাদের এখানে অনেকগুলো ব্যাচ তৈরি হয় না, আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স ব্যাচ থাকে, তাতে আমরা ওই সবগুলো কভার করে দিই। তাতে আমরা স্টুডেন্ট অনুযায়ী তার কোয়ালিফিকেশন ম্যাচ করা অনুযায়ী তাকে আমরা কমপ্লিট করাই। তাতে পুলিশের চাকরি না প্রিপারেশন করলেও সেখানেও কিন্তু পাই। তো এই স্ট্র্যাটেজিটা তোমাদেরকে ফলো করতে হবে, এইগুলো বুঝতে হবে। অনেক অনেক স্যাররা আছে যে 50, 60, 100টা করে কোর্স আছে, কিন্তু এত কোর্স করে আলটিমেটলি কোনো লাভ আছে? সেই প্রত্যেকটা কোর্সের জন্য যদি 500 টাকা 1000 টাকা করে দিতে থাকো বা 200 টাকা, তাহলে তো কত কোর্স তোমাকে কিনতে হচ্ছে। তো এমন একটা সিস্টেমের সঙ্গে তুমি নিজে জড়িয়ে যাও। তো কোনো কোচিং সেন্টারের কথা আমি বলছি না। আজ প্রথমে এত কথা বললাম কারণ অনেক স্টুডেন্ট বিভিন্নভাবে উদ্ভ্রান্তের মতো ফোন করে এখানে। তো এই ফোনগুলো যাতে না করো, আর যারা অথেন্টিক স্টুডেন্ট তারাই ফোন করো। দেখো, আমাদের অফলাইন ব্যাচটা জাস্ট শুরু হয়েছে, ওখানে রেলের সমস্ত রকম ক্যাটাগরি একসঙ্গেই আমরা পারফর্ম করাবো। আর আর একটা যেটা অনলাইন ব্যাচটা, সেটা কিন্তু আমাদের 22 তারিখ থেকে শুরু হবে। এই কথাটা আমি জানিয়ে রাখছি, যারা অথেন্টিক স্টুডেন্ট তারাই কিন্তু একমাত্র ইয়ে করবে, তারা কল করবে। আর এই যে নাম্বারটা দেখে নাও, যদি তোমাদের মনে হয়, বারবার বলছি, ভর্তির জন্য কিন্তু একদমই কোনো রকম কোয়ারিজ নেই, কারণ আমাদের সবসময় ব্যাচ ফুল থাকে, এটাই হচ্ছে আমাদের কথা। ফুল থাকে বলতে আমাদের দরকার করে না অতটা। ঠিক আছে, চলে যাচ্ছি। যাক, এই কথা বললাম, এখানেও আবার অনেকে অনেক রকম কথা বলছে। যাক, আমার চ্যানেলে আমি বলেছি, তার যা বলবে বলুক, আমার কোনো যায় আসে না। ঠিক আছে, আচ্ছা চলো। তো যেটা বলছিলাম, যে যা কোয়ারিজ আছে এবার তুমি মন দিয়ে শুনে নাও। প্রথমতই আমি একটুখানি সাইজটা বড় করে দিই, দাঁড়াও। হুম, হ্যাঁ, একটু বড় করে দিলে বুঝতে পারবো ভালো। দেখো, এখানে যে আরআরবি নতুন করে যে সিস্টেমটা চালু করেছে তোমার, টেকনিশিয়ান 3, আগে টেকনিশিয়ান 3-তে নেওয়া হতো লোকো পাইলটের সঙ্গে, তো এখন সেটা হয় না বলে এর সঙ্গে আরেকটা পোস্ট যোগ করেছে, সেটা তোমার টেকনিশিয়ান 1। সেটা তোমরা আগের দিন আমি বলেছি, সেটা 1100 ভ্যাকান্সি, আর 7900 ভ্যাকান্সি হচ্ছে টেকনিশিয়ান 3-র জন্য। আচ্ছা, মেডিকেল স্ট্যান্ডার্ডটা আগের দিন বলা হয়নি, আজকে বলেছি। দেখো, B1 ক্যাটাগরি, এর আগে 3টে ক্যাটাগরি আছে, A1, A2, A3, তারপর হচ্ছে B1। ঠিক আছে, তা B1 ক্যাটাগরি খুব একটা বড় সড়ো ব্যাপার না। যাদের A1 তোমার তো জানো 6/6 লোকো পাইলটে লাগে, খুব টাফ, সেই জন্য চোখ নিয়ে ভাবার দরকার নেই। আর গ্রেড 3-তে যেটা, সেটা চোখের ব্যাপারটা, মানে এখানে 50 থেকে 60টা ক্যাটেগরির ফর্ম বেরোয় একসঙ্গে। কতগুলো আরেকবার বলি, 50 থেকে 60টা ক্যাটেগরির ফর্ম বেরোয়। এই যে 50 থেকে 60টা ক্যাটেগরির ফর্ম বেরোয়, এই ফর্মের মধ্যে তুমি এক একটা ক্যাটেগরির মেডিকেল স্ট্যান্ডার্ড এক এক রকম। তো যখনই ফর্ম বেরোবে তখন সেটা জানতে পারবে। বা আমি আর একটা সহজ বুদ্ধি দিই, তোমরা তো খুব বিবেকবান ছেলে মেয়ে, তোমরা প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশন দেখবে, একদম ক্লিন হতে হবে, কারো কাছে শোনা লাগবে না। আচ্ছা, বয়স কিন্তু 18 থেকে 36 হয়ে গেছে এখানে। ঠিক আছে, আবার 18 থেকে 33 এটাতে আছে। এবার বোঝা গেল। এবার আমি তোমাদেরকে যেটা বললাম, এখানে প্রথম প্রশ্ন যেটা তোমাদের, এর টেকনিশিয়ান গ্রেড 3 গ্রেড 1-এর কোয়ালিফিকেশন নিয়ে তোমাদের 1000 জনের 1000 মত আমি দেখতে পাই। তাই আমি তোমাদেরকে এটা একবার ক্লিয়ার করে দিচ্ছি, ব্যাপারটা একদম ক্লিয়ার করে দিই। দেখো, যারা 10+2+3 সিস্টেমে যারা নর্মাল গ্র্যাজুয়েশন পাস করছো বা অনার্স পাস করছো, তাদের ক্ষেত্রে সিস্টেম হচ্ছে 2+,
মানে 10+2+3, তো এই 10+2+3-তে যাদের ফিজিক্স সাবজেক্ট থাকবে বা গ্র্যাজুয়েশনে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন এইসব সাবজেক্ট যদি তোমার থাকে তাহলে তুমি অবশ্যই বাবু এই পরীক্ষার জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়াও তোমার আরও যদি তোমার ডিপ্লোমা এবং বিটেক এই সমস্ত ট্রেড থাকে, যেরকম তোমার ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, তারপরে ইলেকট্রনিক্স, এসব যদি থাকে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। যে জায়গাগুলো এখানে নেই সেটা আরেকবার বলি, অনেকের ট্রিপল ই আছে, ট্রিপল ই মানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আর একটা কথা বলি, অনেকের কিন্তু ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন আছে, তারাও ফর্ম ফিল আপ করতে পারবে। অনেকের শুধু ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারাও ফর্ম ফিল আপ করতে পারবে। এবার ধরো নাও যদি বলা হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না গ্রেড 1-এ। তারা যদি মনে করো কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সে কিন্তু পারবে না গ্রেড 1-এ ফর্ম ফিল আপ করতে পারবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, সে কিন্তু গ্রেড 1-এ ফর্ম ফিল আপ করতে পারবে না। তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে তো। এবার গ্র্যাজুয়েশনে তোমার মেজর সাবজেক্ট হিসেবেই কিন্তু থাকতে হবে 3টে মেজর সাবজেক্ট যে থাকে তার মধ্যে একটা ফিজিক্স থাকতে হবে গ্র্যাজুয়েশন হলে, আর নাই কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন, এইসব ব্যাপারে। তাহলে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। দেখো এর মাইনে ফাত্তরই খুব ভালো। তাহলে এবার টেকনিশিয়ান 3 তোমরা জানো, টেকনিশিয়ান 3-র মধ্যে আবার দু তিন রকমের আছে। একটা হচ্ছে পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে যারা পাস, তাদের মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি থাকে তাহলে এইচএসে তারাও কিন্তু এর মধ্যে কিছু ক্যাটাগরি করতে ফর্ম ফিল আপ করতে পারবে, সবগুলো নয়, বেশিরভাগটা আইটিআইদের জন্য সীমাবদ্ধ থাকে। আমি ক্লিয়ার করে দিলাম। এবার এটা আরও জানতে পারবে যখন তোমার ফর্ম বেরোবে, তখন তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে? তো এবার আমি মনে করি, আমি একটা কথা এবার উদাহরণ দিচ্ছি তোমাকে। মনে করো কোনো একটা ছেলে, সে মানে গ্র্যাজুয়েশনের সময় তার ফিজিক্স ছিল, আর এদিকে সে আইটিআইও করেছে, তাহলে সে দুটোতেই ফর্ম ফিল আপ করতে পারবে? ইয়েস। আর কেউ মনে করো কম্পিউটার সায়েন্সে বিটেক পাস করেছে, আবার তার মনে করো আইটিআই করা আছে, তাহলে বা 10+2 করা আছে, সে কিন্তু এটাতেও ফর্ম ফিল আপ করতে পারবে। এই বলছি তার পেছনে কারণ আছে, বুঝতে হবে ব্যাপারটা। এই যে টেকনিশিয়ান 2-তে ফর্ম ফিল আপ, টেকনিশিয়ান 3-তে ফর্ম ফিল আপ করতে পারবে, আর টেকনিশিয়ান 1-এও ফর্ম ফিল আপ করতে পারবে, তারা দু জায়গায় অনেকে। এবার আমার তোমাদের নেক্সট কোশ্চেন হয়তো থাকবে, আচ্ছা স্যার দু জায়গা মনে করো স্যার মনে করুন আমার দুটো কোয়ালিফিকেশন ম্যাচ করে যাচ্ছে, তাহলে কি আমি দুটো ফর্ম ফিল আপই করতে হবে? তাহলে কীরকমভাবে করতে হবে? সেটাই তো লাখ টাকার প্রশ্ন। তো সেটা হচ্ছে টেকনিশিয়ান 1 যদি তুমি ফর্ম ফিল আপ করো, তাহলে তোমাকে আলাদা ওই যে টাকা আছে সেই পরিমাণ টাকা দিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, করে দিলে। আর টেকনিশিয়ান 3-র জন্য যদি তুমি ম্যাচ করে তাহলে আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। নোট দিস পয়েন্ট, দুটো আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে দুটো পোস্টের জন্য, একদম ক্লিয়ার। এবার তোমার পরের কোশ্চেন হবে, স্যার আলাদা আলাদা কি এক্সাম হবে? ইয়েস স্যার, আলাদা আলাদা দুটো পোস্টের জন্য আলাদা আলাদা এক্সাম হবে। কারণ দেখো গ্রেড পের জন্য আলাদা কোশ্চেন হবে, এই গ্রেড পের জন্য মানে গ্রেড 1-এর জন্য, আর গ্রেড 3-র জন্য আলাদা মানে হবে। তাহলে বোঝা গেল কোশ্চেন আলাদা হবে, কোশ্চেন প্যাটার্ন আলাদা হবে, মানে কোশ্চেন মানে সহজ কঠিন এসব ব্যাপারটাও ভ্যারিয়েশন করবে। তাহলে এই টেকনিশিয়ান 1 আর টেকনিশিয়ান 3 সম্পর্কে বোঝা গেল, মানে কোনো একজন যদি ব্যক্তি পারবে। এবার তোমাদের পরের একটা বড় কোশ্চেন থাকবে, স্যার তুমি মনে করো পিসিএম আছে, তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে, এইচ আছে, আবার তোমার আইটিআইও আছে, তাহলে তুমি এইগুলো ফর্ম ফিল আপ করতে পারবে? ইয়েস স্যার, এখানেও ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে স্যার টেকনিশিয়ান 3-তে তুমি কি দুটো ফর্ম ফিল আপ করবে? স্যার না, টেকনিশিয়ান 3-তে তুমি কিন্তু যদি দু জায়গায় অ্যাপ্লিকেবল হও তাহলেও কিন্তু তোমাকে দুটো ফর্ম ফিল আপ করতে পারবে না। এই টেকনিশিয়ান 3-তে একটাই ফর্ম ফিল আপ করবে, কারণ যখন আলাদা ফর্ম ফিল আপ করতে হবে তাহলে একটাই। তাহলে একটা যদি ফর্ম ফিল আপ করো, তাহলে যে ফর্ম ফিল আপটা তুমি করলে ওখানে, তাহলে স্যার ওই পোস্টগুলো তুমি মনে করো একাধিক, আমি বললাম না স্যার, তোমাদের স্যার বললো একটু আগে যে অনেকগুলো ক্যাটেগরি যদি আসে তাহলে কি করবো? অনেকগুলো ক্যাটেগরি যদি আসে তাহলে 50টার বেশি ক্যাটেগরি থাকতে পারে। তুমি মনে করো কলকাতা আরবিতে ফর্ম ফিল আপ করলে, ওখানে মনে করো তোমার 7টা ক্যাটেগরিতে এলিজিবল, তোমার আইটিআই আছে, মনে করো আইটিআই, মনে করো ইলেকট্রিশিয়ান আছে, আর মনে করো তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছিল উচ্চ মাধ্যমিকে, তাহলে তুমি অনেকগুলোতে ফর্ম ফিল আপ করতে পারবে। এই তো তোমার প্রশ্ন, 7টা ক্যাটেগরিতে পারলে, তাহলে 7টা ক্যাটেগরি যখন পারবে তখন তোমার 7বার ফর্ম ফিল আপ করতে হবে না, একবারই ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু সেই ফর্ম ফিল আপে তোমাকে চয়েস ফিল করতে হবে যে কোনটা করে পরপর চয়েস দিলেই তুমি কিন্তু হবে। যখন তুমি পরীক্ষায় মানে পারফর্ম করবে তখন ওই অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস তোমাকে কিন্তু ওরা কোয়ালিফাইড করবে। তুমি মনে করো 1-এর অধিক পোস্টও তুমি পাস করতে পারো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওই 1-এর অধিক পোস্টে রেখে দেবে ওরা। তারপরে তোমাকে ডিভির সময় জিজ্ঞেস করবে তুমি কোনটা করতে চাও, ঠিক আছে? তখন বাকিগুলো স্যারেন্ডার হয়ে যাবে, তখন তো অন্য নিচে যারা থাকবে তারা ওখানে সুযোগ পাবে। আশা করি মোটামুটি বুঝেছো। যদি না বুঝতে পারো ভিডিওটাকে পজ করে দেখে বুঝে নাও, ঠিক আছে? আর কোনো কোশ্চেন থাকলে এখানে নিচে করে দেবে কমেন্ট বক্সে, তাহলে তার পরবর্তী কোনো ভিডিওতে আমি একদম সুন্দর করে ডেসক্রাইব করে দেবো। ওকে, চলো তাহলে এটা হয়ে গেল। এবার কথা হলো, স্যার তুমি যে 7-8টা ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করলে একসঙ্গে, তাহলে কোশ্চেন কি আলাদা আলাদা হবে? না, কোশ্চেন একটাই হবে, আর একটা মাত্র আরবিতে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, আর আরবি অনেকগুলোতে পারবে না, ঠিক আছে? তাহলে মানে বোঝা গেল এই জায়গাটাই লোকজন বুঝতে পারছে না, যেটা প্রবলেমটা এখন সলভ হয়েছে। এবার আমি আসবো যে মানে এবার যেটা আমাকে আসতে হবে, তারা কী কী কোশ্চেন ছিল জানো?
দুটো ফর্ম ফিল আপ করলে করতে পারবে, আমি তো বলে দিলাম। আর একটা কোশ্চেন ছিল পিসিএ ম্যাথসে, ঠিক আছে এরকম। আচ্ছা, আর কি কি কোশ্চেন আছে আমি এই মুহূর্তে বুঝতে পারছি না। আরও তোমার নো, এবার আমি বলি স্যার, মনে করো তুমি সিলেবাস বুঝতে পারছো না, দেখো সিলেবাসের মধ্যে তোমার ওইগুলোই থাকবে, জিকে, জিআই, ম্যাথ, তারপর তোমার বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর টেকনিক্যাল পার্ট। টেকনিক্যাল পার্টটা তোমাকে কোয়ালিফাইং নেচার হিসেবে থাকবে। আর একটা কথা বলছি, সিবিটি 1 একটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি এখানে পুরোপুরি বলছি না, তার কারণ সিবিটি 1 একটা হতে পারে, আর যদি ক্যান্ডিডেট বেশি হয় তাহলে সিবিটি 1 সিবিটি 2 দুটো হবে, আর ক্যান্ডিডেট সংখ্যা যদি কম হয় তাহলে সিবিটি 1 একটাই হবে, সিবিটি 1ই হবে, তাতে টেকনিক্যাল পোর্শনও থাকবে। সেক্ষেত্রে কোনটা কত কাট আপ সেটা আমি পরবর্তীতে তোমাদেরকে জানাবো। আপাতত তোমরা এইগুলো বুঝতে পারলে। হ্যাঁ, এই সংক্রান্ত সিস্টেম তোমাদেরকে অনেকে বুঝতে অসুবিধা ছিল প্রিয় স্টুডেন্ট। তারপর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আরও এই টেকনিশিয়ান রিলেটেড, তাহলে তোমরা আমাকে করতে পারো। আর একটা কথা, টেকনিশিয়ানে যদি মেডিকেল তুমি ফেল করো তাহলে তোমাকে কিন্তু অন্য কোনো পোস্টে ওরা সিলেকশন করবে না। টেকনিশিয়ানে যদি তুমি মেডিকেল ফেল করে যাও কোনো কারণে, তাহলে তোমরা ভাববে যে অন্য কোনো পোস্টে বা অন্য কোনো জায়গায় দিয়ে দেবে, তা কিন্তু ওরা দেবে না। এবার আরেকটা কথা, লাস্ট কোশ্চেন তোমরা হয়তো জিজ্ঞেস করবে, এখানেও চান্স পেলে এখানেও চান্স পেলে, দুটোতেই চান্স পেলে, তাহলে তুমি কোনটা করবে? সেটাও কিন্তু তোমার উপর নির্ভর করবে তুমি কোনটা করবে। তুমি যেটা নেবে সেটা তুমি করলে, তারপরে যেটা না করবে সেটা নিচের থেকে অন্যরা সেখানে তাদেরকে ঢোকাবে। বোঝা গেল আশা করি। তাহলে এইভাবে যদি, এবার আসি আমি প্রিপারেশন স্ট্র্যাটেজি। প্রিয় স্টুডেন্ট, প্রিপারেশন স্ট্র্যাটেজি সবসময় আমার খুব প্রিয় জিনিস। এখন সত্যিকার স্ট্র্যাটেজি বলতে জগতে কিছু হয় না, তার মধ্যেও বড় স্ট্র্যাটেজি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে তুমি নিজে একটা এম ঠিক করে নাও সুন্দর করে, যে আমি কি করতে চাই। কারণ আমার সামনে যখন এক্সাম ক্যালেন্ডার চলে এসেছে, এরপরে জুনিয়র ইঞ্জিনিয়ার, এরপরে আপার এবং লোয়ার যে এনটিপিসি বেরোবে, তারপরে গ্রুপ ডি বেরোবে, এর একের পর এক ফর্ম বেরোবে, সামনের বছর বেরোবে, এর সাথে সাথে অন্য অন্য চাকরির প্রিপারেশনও তুমি করছো, সেগুলোও তুমি পরীক্ষা দাও, অনেক রকমের ভ্যাকান্সি বেরোয় সেগুলো তুমি দাও। তাহলে তোমার স্ট্র্যাটেজিটা অমন হবে, আজ থেকে তুমি এমন একটা চিন্তা করো যে আমার এই পরীক্ষাটা না হলেও সামনের পরীক্ষাটা হবে। তাই নিজেকে গঠনমূলকভাবে তৈরি করো, এমনভাবে তৈরি করো যে তুমি তুমি মানে সিস্টেমে তুমি কোনো গণ্ডগোল রাখবে না। দেখবে তুমি একসময় বিরাট বড় পারফর্ম করবে। আর যে ফোকট মানে ফাঁকিবাজিতে চাকরি পেতে চায়, সে চাকরি জীবনেও পাবে না, গ্যারান্টেড একদম। কারণ ওইভাবে চাকরি এখন আর হয় না, চাকরি পাওয়ার দিন চেঞ্জ হয়েছে, পারফর্ম করার সিস্টেম চেঞ্জ হয়েছে। তাই তুমি যে কোনো ইউটিউব দেখে পড়তে পারো, যে কোনো বুকস থেকে পড়তে পারো, তুমি নিজে প্রিপারেশান চালাতে পারো। আসলে এটা তোমার ব্যক্তিগত চিন্তাভাবনার উপর নির্ভর করবে। কোচিং সেন্টার মানে যে সবসময় ঠিক তা না। দেখো কোচিং সেন্টার কী করে বলো তো, আলটিমেটলি কোচিং সেন্টার একটা গাইডলাইন প্রবাহ করে, একটা রাস্তাকে সহজ করে দিতে পারে। আর কি করতে পারে? মাঠে গিয়ে সিক্স তো তুমিই মারবে। তাই কোচিং সেন্টারে ভর্তি হওয়ার আগেও 100বার তুমি ভাববে যে আমি কোচিং সেন্টারে ভর্তি হলাম মানে আমি চাকরি পেয়ে গেলাম, তপবন থেকে হাজারো ছেলেমেয়ে চাকরি পায়, তার মানে আমি তপবনে গেলাম, চাকরি হয়ে গেল। ওসব ভেবো না বাবু, তুমি অনেস্ট হও। আমরা প্রতিদিনই চিন্তা করি প্রত্যেকটা স্টুডেন্টকে নিয়ে, দেখো এদেরকে কিভাবে মডিফাই করা হয়, এদেরকে কীভাবে আরও বেটার করা হয়। তার মধ্যে কত ছেলে মেয়ে ভালো করে পড়ে না, তাদের জন্য ভীষণ কষ্ট হয়, তারা অনেক সময় নষ্ট করে। আবার দেখবে গ্রামে বা কোনো পাড়ার মধ্যে কোনো ছেলে দিনকে রাতকে দিন পড়ে যাচ্ছে, চাকরিটা ভগবান তাকেই দেবে, যে অনেস্ট পারফর্মার তাকে চাকরি দেয়, অন্য পারফর্মার চাকরি পায় না। প্রিয় স্টুডেন্টস, আমি আজকে এখানেই রাখছি। তোমাদের যা কোয়েশ্চেন থাকবে নিচেই বক্সে লেখো, কমেন্ট বক্সে, আমি পরবর্তীতে কোনো ভিডিওতে সুন্দর করে ডিসকাস করে দেবো। ভালো থেকো আর ভালোবাসা নিও। রিয়েল মানে যে তপবন স্টাডি সেন্টার পশ্চিমবাংলার বুকে এভাবে তোমাদেরকে আজকে এত ছেলে মেয়ে এখান থেকে সফল হয়েছে, খুব ভালো লাগে বিভিন্ন জায়গায় গিয়ে, বা আজকে সেই হাসিটা আমি দেখতে পাই সবার মধ্যে। তাই জানি আগামী প্রজন্মও যেন এভাবেই উঠে আসুক বাংলার থেকে, কারণ বাংলা থেকে রেলের চাকরির পরিমাণ এখনও অনেক কম আছে। আশা করব তোমরা এগিয়ে চলো আগামী ভবিষ্যতের জন্য, রেলের টার্গেট বা অন্য সেন্ট্রাল গভর্নমেন্টে যথেষ্ট পরিমাণ টার্গেট করো। ভালো থেকো তোমরা, ভালোবাসা নিও। বেস্ট অফ লাক।